ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয় লার্ন ইংলিশ সিস্টেম্যাটিক্যালি। আজকে আমরা নিয়ে এসেছি টেন্সের উপরে ক্লাস 3 তৃতীয় ক্লাস। আমরা এখন দেখাচ্ছি যে বাক্য কিভাবে তৈরি করব লেখার সময় বা বলার সময়। চলো দেখে নেওয়া যাক। প্রথম ক্লাসে আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয় ক্লাসে আমরা দেখিয়েছিলাম পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কি করে বাক্য তৈরি করা যায়। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার বা সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল কি দেখে বুঝতে পারবো সেটা? ভবিষ্যৎকালে যখন কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে তখন তাকে আমরা বলবো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। অর্থাৎ কর্তা কর্তা যখন কোনো কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে করবে তখন আমরা কোন টেন্সের সূত্র প্রয়োগ করে বাক্য তৈরি করব? ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স। লেটস বিগিন। সিম্পল ফিউচার টেন্স কখন ব্যবহার করা হয়? বাংলা ক্রিয়াপদের শেষে যখন দেখবে ব বা বে আছে, করব বা করবে, পড়ব বা পড়বে, দেখব বা দেখবে, বা বা বি করবি, কখন তুই কাজটা করবি, করবেন কখন আপনি কাজটা করবেন, প্রত্যেকটাই হলো ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। চলো বাক্য কিভাবে তৈরি করা যায়। বাক্যের তিনটা আমরা ফর্ম বলেছিলাম, একটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক, একটা হলো কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বা প্রশ্নবোধক আকার, আর একটা হলো নাবাচক। সাধারণ বাক্যে বা হ্যাঁবাচক বাক্যে কি করে বাক্যটা তৈরি করব? আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে পেয়েছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইটে পেয়েছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনাইটে কি পাবো? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল এর মধ্যে একটা, কখন শ্যাল বসবে আর কখন উইল বসবে। আমি আমরার ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, বাকি সব ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। আর মূল ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আর যা থাকবে তাই, শেষে ফুল স্টপ। এইভাবে বাক্যটা আমরা তৈরি করব। চলো দেখে নেওয়া যাক ট্রান্সলেট ইনটু ইংলিশ, কিভাবে ইংরেজিতে অনুবাদ করব কথা বলার সময় বা লেখার সময় ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে। তারা আমাকে ফোন করবে, তারা আমাকে ফোন করবে, তাহলে তারা কোন কালে করবে? তারা তো ভবিষ্যৎকালে করবে। তাহলে ভবিষ্যৎকালে ফিউচারের এটা টেন্স, তারা কাজটা করছে কখন? ভবিষ্যৎকালে, সাধারণভাবে করছে, তাই এখানে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারের স্ট্রাকচার ব্যবহার করা হবে। প্রথমে সাবজেক্ট বা কর্তা, কর্তাকে কে কাজটা করছে? তারা, দে, এরপর শ্যাল বা উইলের মধ্যে একটা বললাম শ্যাল কখন বসবে? আমি আমরার পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। তাহলে দে মানে তাহারা বা তারা, তাহলে তারপরে তো উইল বসবে, আমি আমরা তো নয়, উইল। এরপরে সব সময় মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। দে উইল কল বা ফোন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কল, কল্ড, কল্ড। দে উইল কল, কাকে ফোন করবে? অবজেক্ট কোনটা? মি। হয়ে গেল, হ্যাঁ বাচক বাক্য তৈরি হয়ে গেল। তারপর নেক্সট নাম্বার 2, তারা কি আমাকে ফোন করবে? তাহলে এই বাক্যটার এই প্রশ্ন যখন করব, তারা আমাকে ফোন করবে, দে উইল কল মি। তারা কি আমাকে ফোন করবে? কোন কালে করবে? ভবিষ্যৎকালে করবে। তাহলে এটাও তো ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাধারণভাবে ভবিষ্যৎকালে কাজটা করবে, আগে হয়নি, এখন হচ্ছে না, ভবিষ্যৎকালে হবে, সাধারণভাবে হবে, তাহলে ফিউচার ইনডিফিনাইট। তাহলে স্ট্রাকচারটা লক্ষ্য করো, তারা আমাকে ফোন করবে, দে উইল কল। প্রশ্ন যখনই সেটাকে করব, আমরা সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করার সময় শিখিয়েছিলাম কিভাবে ক্লাসটা করতে হবে। যারা এই ক্লাসটা দেখোনি, আমি অনুরোধ করব সবাইকে যে আমার ক্লাসগুলো লেসন ওয়াইজ সিস্টেমেটিক্যালি সাজানো আছে। লেসন 1 টু লেসন 2 3 5 4 এইভাবে সিস্টেমেটিক্যালি ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে প্রত্যেকটা ক্লাস। আশা রাখছি তোমরা ইংরেজি শিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। দে উইল কল মি, এটাকে যখন প্রশ্ন করব, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্ন করার সময় কি বলেছিলাম? সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট। তাহলে দে উইলটা কি হয়ে যাবে প্রশ্ন করার সময়? উইল দে, উইল দে কল মি।
শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দে উইল কল মি, এটা প্রশ্ন হয়ে গেল। উইল দে কল মি, আগে শ্যাল বা উইলের মধ্যে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময়, তারপর সাবজেক্ট। শ্যাল বা উইল বসবে, কোনটা বসবে সেটা ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট, সেটা নির্ভর করছে সাবজেক্টের উপরে। কি বললাম, আমি আমরার পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। তাহলে এখানে তাহারা হচ্ছে সাবজেক্ট, প্রশ্নবোধক বাক্য উইল না শ্যাল বসবে কি করে, ডিপেন্ডিং অন, কার উপর নির্ভর করছে, সাবজেক্টের উপরে। সাবজেক্ট যেহেতু তারা, তারা মানে আমি আমরা নয়, তাহলে নিশ্চয়ই এখানে উইল বসবে, তাই উইল দিয়ে প্রশ্নটা শুরু করলাম, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম ভার্ব ওয়ান, তারপরে তো অবজেক্ট যা থাকবে তাই। উইল দে কল মি, এটা যদি আই শ্যাল থাকতো তাহলে প্রশ্ন করার সময় হতো শ্যাল আই, যদি উই শ্যাল হতো তাহলে প্রশ্ন করার সময় হতো শ্যাল উই। নেক্সট লক্ষ্য করি আমরা, তারা আমাকে কখনো ফোন করবে না, তারা কোন কালে করবে না, ভবিষ্যৎকালে করবে না। তাহলে ভবিষ্যৎকালে কাজটা হচ্ছে, ফিউচারে কাজটা হচ্ছে, সাধারণভাবে হচ্ছে, তাহলে এটা হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সের না, না মানে নেগেটিভ সেন্টেন্স, না বাচক, নেগেটিভ ফর্মে, এটা নেগেটিভ ফর্মে কি হবে তখন, তারা আমাকে ফোন করবে না, কে সাবজেক্ট, সাবজেক্ট প্রথমে দে, তারপরে শ্যাল বা উইলের মধ্যে একটা, দের পরে উইল, আমি আমরা নয়, দে উইল মূল ভার্ব। তারপর লক্ষ্য করো নট বা নেভারের মধ্যে একটা, এখানে কখনোই না, কখনোই না বোঝাতে কি বসে, নয় বোঝাতে নট, কখনোই না বোঝাতে নেভার, দে উইল নেভার, এটা একটা অ্যাডভার্ব, দে উইল নেভার, দে উইল নেভার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি মানে ফোন করা, ফোন এখানে কোনটা ভার্ব বা ক্রিয়া, ফোন করাটা, কাজ করা বোঝালে ভার্ব হয় তখন। দে উইল নেভার কল মি, কিছুই না, শুধুমাত্র সাবজেক্ট, শ্যাল বা উইলের মধ্যে একটা, নট বা নেভারের মধ্যে একটা, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেক্সট সেটাকে আবার প্রশ্নবোধক বাক্যটাকে যখন, সরি নাবাচক বাক্যটাকে যখন প্রশ্নবোধক বাক্যে করব তখন কিভাবে তৈরি করব আমরা, তারা কি আমাকে ফোন করবে না, তারা কি আমাকে ফোন করবে না, তাহলে সাধারণ বাক্যে যদি তারা আমাকে ফোন করবে না, দে উইল, এটা করবে না, না বোঝাতে নট, তখন তো নেভার হবে না, কখনোই না বোঝাচ্ছে না। দে উইল নট কল মি, তারা আমাকে, এটা যদি সাধারণ বাক্য হতো তারা আমাকে ফোন করবে না, তখন সেটা কি হতো, দে উইল নট কল মি। কিন্তু সেটাকে যখন প্রশ্ন করব তখন কি হবে, আগে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্টের আগে চলে যাবে প্রশ্ন করার জন্য, যেহেতু তারাটা সাবজেক্ট বা তাহারাটা সাবজেক্ট, তাহলে উইল বসবে, আমি আমরা তো নয়, তাই শ্যাল, শ্যাল বসবে, এখানে উইল বসবে, উইল দিয়ে প্রশ্নটা শুরু হবে, উইল দে, উইল দে নট কল মি। এখানে এই ক্লাসটা দেখার আগে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টে কি করে বাক্য তৈরি করতে হয় সেই ক্লাসটা অবশ্যই দেখবে, এবং টেন্সের উপরে আমার একটা ক্লাস রয়েছে সেটা অবশ্যই দেখবে। সেখানে বুঝতে পারবে যে কি করে আমরা নাবাচক বাক্যের প্রশ্ন তৈরি করব। নাবাচক বাক্যের প্রশ্ন তৈরি করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি প্রোনাউন সাবজেক্ট হয়, মানে ব্যক্তি না বুঝিয়ে ব্যক্তির বদলে যে শব্দটি বসে সেটা তো প্রোনাউন, নাউনের বদলে যে শব্দ বসে, তো প্রোনাউনের পরে নট বসে, কিন্তু এটা যদি নাউন থাকতো সাবজেক্ট তাহলে নাউনের আগে বসতো। এটা যদি ধরো থাকতো যে রহিম কি আমাকে ফোন করবে না, তখন কি হতো, উইল, উইল নট রহিম কল মি, তখন সেক্ষেত্রে হতো নটটা প্রোনাউনের পরে, পি মানে পরে, আর নাউন হলে তার আগে। আমরা এটি করিব, আমরা এটি করিব, তখন কি হবে, আমরা কে সাবজেক্ট, উই, উই, এরপর ভবিষ্যৎকালে করব, সাধারণভাবে হচ্ছে তা ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাই তো, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইলের মধ্যে একটা, উইর পরে তো কি বসবে, উইর পরে শ্যাল, আমি আমরা পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, করিব কাজ, এটা তো ভার্ব, উই শ্যাল ডু মানে করা, ডু ডিড ডান, উই শ্যাল ডু কি করিব, উই শ্যাল ডু ইট।
তাহলে আশা রাখছি ফিউচার ইনডিফিনাইট টেন্সে কি করে বাক্য তৈরি করতে হয় তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাও, কমেন্ট সেকশনে গিয়ে জানাও, আমি সেই ক্লাসটা তোমাদের বানিয়ে দেবো। আর একটা জিনিস বলি, এখানে 5 পর্যন্ত আমি করে দিলাম, আর 6 থেকে 10 পর্যন্ত এটা তোমাদের এক্সারসাইজ রইলো, হোম টাস্ক রইলো। এই নিয়মগুলো ফলো করে তোমরা এই 6, 7, 8, 9, 10 এই ট্রান্সলেশনগুলো করবে এবং আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাও, আমি সেগুলো সলভ করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।